তাহলে আজকে আমরা করব 351 পৃষ্ঠা 351 পৃষ্ঠা প্রবলেম নাম্বার C3 প্রবলেম নাম্বার C3 এটা হচ্ছে ইকুয়েশনের অঙ্ক। আমরা প্রশ্নটা পড়ি। এখানে বলছে রুবেল রিপেয়ার শপ ওয়াজ স্টার্টেড অন জানুয়ারি 1. A summary of January transaction is presented below. তাহলে মিস্টার রুবেল একটা রিপেয়ার ব্যবসা শুরু করে জানুয়ারির 1 তারিখ। তার ব্যবসায়ের হিসাব সমীকরণগুলো নিচে দেয়া হলো। কেমন? প্রথম নাম্বার জানুয়ারি 1 বলতেছে ইনভেস্টেড টাকা 15,000 ক্যাশ ইন বিজনেস। ব্যবসাতে নগদ 15,000 টাকা বিনিয়োগ করেন। ব্যবসাতে নগদ 15,000 টাকা বিনিয়োগ। তাহলে আমরা এটা সবার শেষে লিখছি কি দেখো, প্রিপেয়ার সামারি অফ অ্যাবাভ ট্রানজ্যাকশন অ্যান্ড জার্নাল এন্ট্রিজ উইদাউট এক্সপ্লেনেশন। মানে এটাকে প্রিপেয়ার সামারি অফ অ্যাবাভ ট্রানজ্যাকশন, সামারি অফ অ্যাবাভ ট্রানজ্যাকশন মানে হচ্ছে যে ইকুয়েশন করতে বলছে। ঠিক আছে, কী করতে বলছে? হিসাব সমীকরণ করতে বলছে। আর ট্রেবুলার অর্থে হিসাব সমীকরণ, টেবিলের অর্থে কি অ্যাকাউন্ট টেবুলার অর্থে হিসাব সমীকরণ। আবার জার্নাল এন্ট্রিজ করতে বলছে। তাহলে জার্নাল এন্ট্রিজ আমরা করবো না, যেহেতু জার্নাল এন্ট্রিজ আমরা আগে করছি, কিন্তু জার্নাল এন্ট্রিজ আমরা মুখে মুখে রাফ করে রাখবো। তাহলে আমরা জানি যে যদি ব্যবসাতে নগদ ইনভেস্ট করে, কি করে? নগদ ব্যবসাতে নগদ যদি ইনভেস্ট করে, তাহলে আমরা সেটা জাবেদা লিখি কি? ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এবার দেখো আমাদের ইকুয়েশনের মধ্যে ক্যাশের জন্য একটা ঘর হবে কোন দিকে? ক্যাশ এটা অ্যাসেট, ক্যাশ এটা কি অ্যাসেট। তাহলে ক্যাশের জন্য একটা কলাম হবে। ঠিক আছে। এবার ক্যাপিটাল হচ্ছে যে মালিকানা সত্ত্ব, ক্যাপিটাল হচ্ছে মালিকানা অর্থাৎ ওনার ইকুইটিস। তাহলে ওনার ইকুইটিস আমরা একটা ঘর করব, এটার জন্য একটা কলাম হবে কোন দিকে? দায়ের দিকে। এটা হচ্ছে দায়, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা লাইবিলিটিস। এটা ওনার ইকুইটি মালিকানা সত্ত্ব, ওনার ইকুইটি হতে ঘর হবে ওনার ইকুইটি। তাহলে আমাদের ক্যাশের জন্য একটা ঘর হবে অ্যাসেটের দিকে, আর হচ্ছে ক্যাপিটাল হচ্ছে ওনার ইকুইটির জন্য একটা ঘর হবে দায়ের দিকে। ঠিক আছে। এরপর দ্বিতীয় নাম্বার বলতেছে জানুয়ারি 3 পারচেস ইকুইপমেন্ট ফর টাকা 5,000 ইন ক্যাশ। কি বলছে? পারচেস ইকুইপমেন্ট ক্রয় করেছে। ঠিক আছে। ইকুইপমেন্ট ক্রয় করলে আমরা জানি যে যেটা সম্পদ ক্রয় করতেছে সেটা ডেবিট। তাহলে ইকুইপমেন্ট ডেবিট, আর নগদ টাকা দিয়ে ক্যাশ ক্রয় করতেছে সেজন্য হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে এটা জাবেদা কি? এটার জাবেদা হবে ইকুইপমেন্ট ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে দেখো এই ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট, ইকুইপমেন্ট কি অ্যাসেট। তাহলে অ্যাসেটের দিকে একটা কলাম হবে, আর ক্যাশ হচ্ছে তাও অ্যাসেট। ক্যাশের জন্য একটা কলাম লাগবে না, কারণ ক্যাশের জন্য যে আমরা আগে একটা কলাম করতে বলছি ওই কলামেই করব, কিন্তু ইকুইপমেন্ট হচ্ছে নতুন, সেজন্য ইকুইপমেন্টের জন্য একটা কি লাগবে? কলাম লাগবে। ঠিক আছে। এরপর আছে 5 তারিখ পেইড টাকা 400 ফর জানুয়ারি অফিস সাপ্লাইজ। তাহলে বলছে কি পেইড টাকা পরিশোধ করেছে 400 টাকা ফর জানুয়ারি অফিস সাপ্লাইজ, মানে জানুয়ারি মাসে অফিসের সাপ্লাইজ জন্য যে খরচগুলো হয়েছে সেগুলো মানে পরিশোধ করছে। ঠিক আছে। তাহলে এটা জাবেদা কি হয়? হচ্ছে সম্পদ, সাপ্লাইজ কি সম্পদ। তাহলে সাপ্লাইজ হচ্ছে যে ডেবিট, সাপ্লাইজ ডেবিট। আর হচ্ছে ক্যাশ পরিশোধ করছে না, তাহলে ক্যাশ চলে যাচ্ছে সেজন্য ক্যাশ ক্রেডিট। এবার সাপ্লাইজ সম্পদ অ্যাসেট, সাপ্লাইজ কি অ্যাসেট। তাহলে সাপ্লাইজ জন্য একটা কলাম লিখতে হবে। এরপরে ক্যাশের জন্য একটা কলাম, ক্যাশও হচ্ছে যে অ্যাসেট। তাহলে অ্যাসেটের দিকে একটা কলাম লাগবে না, কারণ আগে যে ক্যাশের কলামটা করছি সেই কলামে এটা আমরা অন্তর্ভুক্ত করব। 5 তারিখ অ্যানাদার এন্ট্রিজ পেইড টাকা 500 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। দুইটাই তাই কি? তাহলে পেইড 500 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। তাহলে এটা, তাহলে 5 তারিখেরটাও সেম একই, অফিস সাপ্লাইজ ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে এই যে অফিস সাপ্লাই এটা অ্যাসেট,
সাপ্লাইয়ের জন্য আমরা প্রথমে একটা কলাম করতে বলছিলাম, তাই আর নতুন করে করার দরকার নেই। যেটা করব সেটাতে আমরা এন্ট্রিটা বসাবো, আর ক্যাশের জন্য আলাদা কোনো ঘর করার দরকার নাই। প্রথমে যেটা করব সেটার মধ্যে এন্ট্রিটা বসাবো। এরপর হচ্ছে 6 তারিখ, ইনক্লুড টাকা 250 অফ অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য নিউ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে বাকিতে অ্যাডভার্টাইজিং কস্ট লিখছে, ঠিক আছে। বাকিতে কী করতে বলছে? বিজ্ঞাপন খরচ। 6 তারিখ, 6 তারিখে বলতেছে বিজ্ঞাপন খরচের জন্য বিজ্ঞাপন দিছে ও 250 টাকার, কিন্তু সে বিজ্ঞাপন খরচের টাকাটা পরিশোধ করেনি। অন অ্যাকাউন্ট লেখা আছে সেজন্য। তাহলে পরিশোধ না করলে আমরা জানি যে 5000 বেড়ে যায়। তাহলে 5000 বেড়ে গেলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, আর হচ্ছে যে কিসের জন্য? অ্যাডভার্টাইজিং দিবে না, অ্যাডভার্টাইজিং ক্রেডিট, অথবা অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট অ্যাডভার্টাইজিং ক্রেডিট দিতে পারি আমরা BERTISING এক্সপেন্স ক্রেডিট। তো এই অ্যাকাউন্ট পেয়েবল এটা হচ্ছে যে দায়, এটা কি দায়, লাইবিলিটি, LAIBILITIES, লাইবিলিটিস, কেমন? আর অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে যে খরচ, এটা হচ্ছে এক্সপেন্স। তাহলে এই একবারে লাইবিলিটি, অ্যাকাউন্ট পেয়েবল লাইবিলিটি, এটার জন্য আমরা লাইবিলিটির দিকে আলাদা একটা কলাম করব। কী করব? আলাদা একটা কলাম করব। আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা হচ্ছে ব্যয়, ব্যয়ের জন্য কোনো খরচ হয় না, মানে কলাম হয় না, ব্যয়ের জন্য কোনো কলাম হয় না। তাহলে এটা আমরা ক্যাপিটালের জন্য যে ঘরটা করব লাইবিলিটির দিকে, এই যে ক্যাপিটালের দিকে একটা ঘর করবো না লাইবিলিটির দিকে, ওই ক্যাপিটালের ঘরে আমরা এই অ্যাডভার্টাইজিং টাকাটা অন্তর্ভুক্ত করতে। 10 তারিখ, রিসিভ টাকা 4100 ইন ক্যাশ ফ্রম কাস্টমার ফর রিপেয়ার সার্ভিস। দেখো, রিসিভ টাকা 4100 মানে 4100 টাকা ও গ্রহণ করেছে, ইন ক্যাশ নগদে, ফ্রম মানে থেকে, কাস্টমার ক্রেতা, ফর রিপেয়ার সার্ভিস মানে কোনো কিছু মেরামত করে দিয়েছে, সেটার কারণে কী করছে? ক্যাশ টাকা গ্রহণ করছে। সেটার জাবেদা দিব আমরা। ক্যাশ যেহেতু রিসিভ করছে, ক্যাশ হচ্ছে যে ডেবিট, অথবা সার্ভিস রেভিনিউ, ক্যাশ ডেবিট। আর হচ্ছে যে এটা কিসের জন্য? সেবা দেওয়ার জন্য না, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো এই যে ক্যাশের জন্য তো আলাদা একটা কলাম ছিল অ্যাসেটের দিকে, ক্যাশ অ্যাসেট, তাই ক্যাশের দিকে আলাদা একটা কলাম ছিল, সেটা ক্যাশেরটা ক্যাশে বসাবো। সার্ভিস রেভিনিউর জন্য কোনো আলাদা কলাম নেই, তাহলে সেটা আমরা ওই ক্যাপিটাল, আগে একটা ক্যাপিটাল ঘর করবো, ওনার ইকুইটির দিকে সেই ক্যাপিটাল ঘরের মধ্যেই বসাবো, ঠিক আছে। 12 নম্বর হচ্ছে উইথড্র টাকা 500 ফর পার্সোনাল ইউজ। দেখো, ব্যক্তিগত ব্যবহারের জন্য 500 টাকা উইথড্র, ওটার যাবে তা কি? উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট, ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে এই উইথড্র টাকাটা কোথায় বসাবো আমরা? ক্যাশের টাকাটা ক্যাশের মধ্যে বসাবো, আর উইথড্র টাকাটা কোথায় বসাবো? তাহলে উইথড্র টাকাটা আমরা মালিকানা সত্ত্বে বসাবো, অর্থাৎ ওনার ইকুইটির দিকে বসাবো। কোথায় বসাবো? কেন? উইথড্রটা হচ্ছে মালিকানা সত্ত্ব, তাহলে এটার জন্য আলাদা কোনো ঘর নাই, সেজন্য আমরা ক্যাপিটালে করে বসাই দিব, বুঝছো? 13 জানুয়ারি, ইউজ টাকা 150 অফ অফিস সাপ্লাইস। আবারও সেম দিছে, অফিস সাপ্লাইসের জন্য 150 টাকা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অফিস সাপ্লাইস ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে অফিস সাপ্লাইয়ের টাকাটা আমরা ওই যে আগে যে সাপ্লাইয়ের জন্য একটা ঘর দিব সেই ঘরে বসাবো, আর ক্যাশের টাকাটা আমরা ক্যাশের যে ঘরটা দিব সেই ঘরে বসাবো। 17 তারিখ বলতেছে পেড স্যালারি টাকা 100, অর্থাৎ বেতনের জন্য 100 টাকা পরিশোধ করছে। তাহলে বেতন পরিশোধ করছে, সেটা হচ্ছে খরচ না, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে এই ক্যাশের টাকাটা আমরা ক্যাশের কলামে বসাবো, আর স্যালারি এক্সপেন্সের টাকাটা এদিকে নাই, তাহলে সেটা আমরা ওনার ইকুইটি বসাবো। কোথায় বসাবো? ওনার ইকুইটি, কারণ এটা দায় পরিশোধ করছে, খরচ হচ্ছে, সেটা আমরা ওনার ইকুইটিতে বসাবো। 20 তারিখ, পেড ইউটিলিটি বিল টাকা 140, অর্থাৎ উপযোগ খরচের জন্য 140 টাকা পরিশোধ করছে, তাহলে সেটা যাবে। তাহলে উপযোগ এটা হচ্ছে একটা খরচ, সেটা হচ্ছে খরচ যদি বাড়ে যায় ডেবিট, তাহলে ইউটিলিটি এক্সপেন্স, UTILLITY, ইউটিলিটি এক্সপেন্স, এটা কি ডেবিট। আর হচ্ছে ক্যাশ
ক্রেডিট। তাহলে ক্যাশের টাকাটা আমরা ইকুয়েশনের মধ্যে ক্যাশের কলামে বসাবো, আর ইউটিলিটির যেহেতু ঘর নেই সেজন্য এটা আমরা মালিকানা সত্ত্বের মধ্যে ক্যাপিটালের মধ্যে বসাবো। লাইবিলিটির ওইদিকে ইয়েতে ওনার ক্যাপিটালে বসাই দেবো। 27 তারিখ বলেছে প্রোভাইডেড রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট টু কাস্টমার বিল্ড ইন ট্রানজ্যাকশন টাকা 200। মানে প্রোভাইডেড মানে দেওয়া, রিপেয়ার সার্ভিস মানে কোনো একটা কিছু ঠিক করে দিয়েছে, সেবা দিয়েছে, অন অ্যাকাউন্ট মানে বাকি, টু কাস্টমার মানে ক্রেতাকে, বিল্ড ইন ট্রানজ্যাকশন মানে এই লেনদেনের বিলটা বাকি আছে 200 টাকা। তাহলে আমরা জানি যে বিল বাকি থাকলে কি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল হয় ডেবিট, আর হচ্ছে যে কি হয়, সার্ভিস রেভিনিউ হয় ক্রেডিট। জাবেদা লিখব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য আমরা আলাদা একটা কলাম করব, কোথায়, অ্যাসেটের দিকে। অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল কি সম্পদ, তাহলে এটা যেহেতু সম্পদ আমরা সম্পদের দিকে একটা কি করব, আমরা সম্পদের দিকে একটা ঘর করব, ঠিক আছে। আর সার্ভিস রেভিনিউর জন্য কোনো ঘর হবে না, এটা হচ্ছে যে আয়, এটা আমরা ওনার ইকুইটিতে বসাবো, ঠিক আছে। 30 তারিখ কি বলেছে, 30 তারিখ বলেছে কালেক্টেড ক্যাশ অফ টাকা 150 ফর সার্ভিস বিল ইন জানুয়ারি 27। অর্থাৎ জানুয়ারি 27 তারিখ যে বিলটা ছিল বাকি, ওখান থেকে 150 টাকা সংগ্রহ করেছে, মানে ও পেয়েছে। তাহলে বাকি টাকাগুলো যখন পেয়েছে, যে দেনাদার ছিল সে যখন 150 টাকা দিয়ে ফেলছে, তাহলে দেনাদারের পরিমাণ কমে যাবে না, অর্থাৎ দায়ের পরিমাণ কমে যাচ্ছে, দেনাদারের দায়। তাহলে দেনাদারের দায় কমে গেলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল সেটা ক্রেডিট হয়ে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে, তাহলে টাকাটা ক্যাশ পাইতেছে, সেজন্য ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, আর হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এবার ক্যাশের টাকাটা ক্যাশে লিখবা, অ্যাকাউন্ট রিসিভেবল টাকাটা অ্যাকাউন্ট রিসিভেবল। আর এই যে জাবেদার পুরো এন্ট্রিগুলো আমরা ইকুয়েশনের মধ্যে যদি স্থাপন করতে চাই, তাহলে জাবেদার মধ্যে যেগুলো ডেবিট আছে ইকুয়েশনের মধ্যে সেগুলো প্লাস দিব, আর জাবেদার মধ্যে যেগুলো ক্রেডিট আছে ইকুয়েশনে সেগুলো আমরা কি দিব, কি দিব, মাইনাস দিব, কি দিব, মাইনাস, ব্র্যাকেট মানেও মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা কয়টা ঘর পাইলাম দেখো, আমরা অ্যাসেটের দিকে পাইলাম ক্যাশের জন্য একটা ঘর, এই ইকুইপমেন্টের জন্য একটা ঘর, সাপ্লাইসের জন্য একটা ঘর, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটা ঘর। টোটাল আমরা অ্যাসেটের দিকে 4টা ঘর পাইলাম। আর ওনার ইকুইটি এবং লাইবিলিটির দিকে একটা হচ্ছে ক্যাপিটালের জন্য ঘর, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট পেয়েবলের জন্য ঘর, অ্যাকাউন্ট পেয়েবলের জন্য 2টা ঘর পাইছি। আর একটা মন্তব্য থাকবে, আর এদিকে সামনে একটা কি থাকবে, ডেট থাকবে। তাহলে আমি ঘরটা বোর্ডে আঁকতেছি, সবাই বোর্ডের দিকে খেয়াল করো। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের ঘরটা করা হয়ে গেল। আমাদের প্রথম ঘরে হবে ডেট, এরপর উপরে লিখলাম অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার ইকুইটি। অ্যাসেটের সাথে 4টা ঘর হবে, একটা হচ্ছে ক্যাশ, একটা ইকুইপমেন্ট, একটা সাপ্লাই, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আর লাইবিলিটি এবং ওনার ইকুইটির আন্ডারে ঘর হবে 2টা, একটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, আর একটা হচ্ছে ক্যাপিটাল। এরপর শেষের ঘরটা হচ্ছে কমেন্ট, মন্তব্য। তাহলে আমাদের জাবেদা অনুযায়ী প্রথমে ক্যাশ ডেবিট ছিল, ক্যাপিটাল ক্রেডিট ছিল, আমরা সেটা আমাদের ইকুয়েশনে যখন বসাবো ক্যাশও ডেবিট হবে, মানে ক্যাশে প্লাস হবে, ক্যাপিটালও প্লাস হবে। এরপর 3 তারিখে 5,000 টাকা এটা ক্যাশ থেকে মাইনাস যাবে, এরপরে ইকুইপমেন্টের সাথে প্লাস হবে, মানে ইকুইপমেন্ট আসছে তাই ইকুইপমেন্টে প্লাস, আর ক্যাশ চলে যাচ্ছে তাই ক্যাশ থেকে মাইনাস। এখানে 5 নম্বর জাবেদা ছিল, এটাকে আমি 4 নম্বর লিখছি। 400 টাকা সাপ্লাইস কিনছে, তাহলে 400 টাকা সাপ্লাইসে যোগ হবে, ক্যাশ থেকে টাকা চলে যাচ্ছে সেজন্য ক্যাশ মাইনাস হবে। এরপর 500 টাকা তাও সাপ্লাইস, 500 টাকা সাপ্লাইসের সাথে যোগ হবে, আবার ক্যাশ চলে যাচ্ছে তাই 500 টাকা ক্যাশ থেকে মাইনাস হবে। এরপরে 4100 টাকা, এরপর আছে 250 টাকা, 250 টাকা বাকিতে ছিল তাই অ্যাকাউন্ট পেয়েবলে 250 টাকা প্লাস হবে, ক্যাপিটাল থেকে চলে যাবে তাই ক্যাপিটালের সাথে 250 টাকা মাইনাস হবে। এরপর 4100 টাকা সেটা হচ্ছে ক্যাশ পাইছে তাই ক্যাশের মধ্যে যোগ হবে, ক্যাপিটালে বাড়ি যাবে সেজন্য ক্যাপিটালেও 4100 টাকা যোগ হবে। এরপর 500 টাকা ক্যাশ থেকে চলে যাবে, ক্যাপিটাল থেকেও চলে যাবে। এরপর 150 টাকা তাও ক্যাশ থেকে চলে যাবে এবং সাপ্লাইসের সাথে যোগ হবে।
এরপর 100 টাকা ক্যাশ থেকে চলে যাবে, ক্যাপিটাল থেকেও চলে যাবে। 140 টাকা ক্যাশ থেকে চলে যাবে, ক্যাপিটাল থেকেও চলে যাবে। এরপর 200 টাকা বাকিতে ও সেবা প্রদান করছিল, তাই 200 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ হবে, ক্যাপিটালের সাথেও যোগ হবে। এরপর 150 টাকা ক্যাশ পাইছে সে, সেজন্য 150 টাকা ক্যাশে যোগ হবে, ক্যাপিটালেও যোগ হবে। আর রিমার্কের মধ্যে আমি প্রথমে লিখে দিয়েছি ইনভেস্টমেন্ট, এক্সপেন্স, তারপর হচ্ছে সবার শেষে লিখছি রেভিনিউ, এর আগেরটাও হচ্ছে রেভিনিউ। এরপর অ্যাসেটের সবগুলো যোগ করে যোগফল হবে 18,710, আর এদিকে লাইবিলিটি এবং ওনার ইকুইটি যোগ করে যোগফল হবে 18,710। দুই পাশের টাকাটা সমান হতে হবে, তাহলে আমাদের অঙ্কটা ঠিক হবে।